যদি শ্রদ্ধেয় মানিকবাবু বেঁচে থাকতেন তাহলে নিশ্চিতভাবে ফেলু মিত্তিরকে দিয়ে বলাতেন, আছে আছে শুভেন্দু অধিকারীর টেলিপ্যাথির জোর আছে। দেখুন, এই মুহূর্তে সারা দেশে বা সারা বিশ্বে যাই ঘটে চলুক না কেন, বাঙালি ঠিক একটি প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে বা আমেরিকায় বা সিরিয়াতে কি ঘটে চলেছে, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা বা ঝাড়খণ্ডে কি ফলাফল হলো, দিল্লিতে কে রয়েছে, এসব বাঙালি কিচ্ছু জানতে চায় না। বাঙালি শুধু একটাই জানতে চায় যে অন্ধকার দিনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার অবসান কবে হবে? ২০২৬-এ এই বাংলায় কি ফলাফল হবে? এই শাসক দল এত কিছুর পরেও, এত দুর্নীতির অভিযোগ উঠছে চারিদিকে, এত কিছু প্রবলেম হচ্ছে, মানুষের এত ক্ষোভ দেখা যাচ্ছে, তারপরও তারা চতুর্থবার ক্ষমতায় আসবে? নাকি এই রাজ্যে পরিবর্তন ঘটবে? যদি সত্যিই ১ম টি ঘটতে থাকে, অর্থাৎ এই রাজ্যে শাসক দল ফেরত এলো ক্ষমতায়, তাহলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একটা জিনিস মোটামুটি একদম নিশ্চিত করে রেখে দিয়েছে। সেটা হচ্ছে জমি জায়গা বিক্রি করে বাক্স প্যাঁটরা গুটিয়ে অন্য রাজ্যে গুটি, গুটি পায়ে হানা দিতে হবে। কেননা অন্ধকার চরমতম সীমায় পৌঁছে যাওয়ার পর, তারপর তো আর কিছু হতে পারে না। ঈশ্বর পরিত্যক্ত এই বাংলাদেশে এরপর স্বয়ং ঈশ্বর নেমে এসেও বঙ্গকুলকে আর বাঁচাতে পারবে না। আর দ্বিতীয়টা যদি হতে হয়, অর্থাৎ এই রাজ্যে পরিবর্তন, তাহলে সেটা কোন পথে? অপশন দুটো পড়ে আছে। হয় এই মুহূর্তে যারা প্রধান বিরোধী দল রয়েছে সেই বিজেপি, তারা সেই জায়গাটা নেবে, অথবা তৃতীয় আরেকটি যে শক্তি অর্থাৎ বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, কখন কে কার সঙ্গে আছে তারা তারা বোঝা যায় না, কিন্তু তারা যদি কোনো রকমে কিছু করতে পারে। কিন্তু এই দ্বিতীয় অপশনটাকে আপাতত বাঙালি সরিয়ে রাখতে চাইছে। তার কারণ তারা সত্যিই তৃণমূলের সঙ্গে জোটে আছে, ইন্ডি জোট হচ্ছে, তাদের মধ্যে ছায়াযুদ্ধ চলছে, নাকি তাদের যা ভোট ব্যাংকের অবস্থা, অর্থাৎ ওই ৫-৭% এর পার্টি থেকে একবারে ৪৫% এ উত্থান করে এই রাজ্যে তৃণমূলকে তারা সমূলে উৎপাটন করবে, এই ভরসা রাখতে চাইছে না। ফলে একমাত্র ভরসা বলতে বিজেপি থাকছে। কিন্তু সেখানেও প্রশ্ন থাকছে দুটো। নাম্বার ১, সত্যিই কি কেন্দ্রীয় বিজেপি আন্তরিক এই রাজ্যে পরিবর্তন ঘটাতে? নাকি তারা এই রাজ্যের যে নির্যাতনের ছবি, যে হিন্দু নিপীড়নের ছবি, সেটা ভারতবর্ষে দেখিয়ে বাজিমাত করবে এবং এই রাজ্যে সেটিং করে চলবে? আর যদি সত্যিই ১ম টিও, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বও রাজি হয়ে যায় এই রাজ্যে পরিবর্তন ঘটাবে, তাহলে এই রাজ্যে সত্যিই বিজেপি কোন ফর্মুলায় সেই পরিবর্তনটা ঘটাবে? কেননা যখনই বাস্তব ভোট ব্যাংক দেখা হচ্ছে, সেখানে সবথেকে বড় প্রবলেম হিসেবে দেখা যাচ্ছে যে শাসক দলের সঙ্গে ৩০% ডিভিডেড ভোট ব্যাংক আছে, অর্থাৎ সংখ্যালঘু ভোট তাদের সঙ্গে আছে। -30% থেকে বিজেপিকে শুরু করতে হচ্ছে। সেই অবস্থায় এই রাজ্যে সত্যিই কি পরিবর্তন ঘটানো সম্ভব হচ্ছে? ৩০% সংখ্যালঘু ভোট, তার সঙ্গে ওই ১২-১৫% অন্যান্য ভোট মিলিয়ে নিয়ে তারা আরামসে ক্ষমতা দখল করবে। কিন্তু এই অবস্থাতেই যখন লোকসভা ভোটে এই রাজ্যে বিজেপির ভরাডুবি হলো, তখন শুভেন্দু অধিকারী এমন একটা নিদান দিলেন যাতে অনেকেরই ভুরু কুঁচকে গিয়েছিল যে বলছেটা কি? তার উপর কেউ আস্থা রাখতে পারেনি। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন, ওই সবকি সাথ সবকি বিকাশ, ওই কথা বলার মতো জায়গায় আর এই পশ্চিমবঙ্গে আমরা নেই। আমরা এখন থেকে নতুন কথা বলবো, যারা আমাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে। সোজা কথায় তিনি যে বার্তাটা দিয়েছিলেন, হিন্দু সনাতনীদের একত্রিত করতে হবে। তারা যদি ইউনাইটেড হয়, সেই ভোট ব্যাংকের বেসিসেই এই রাজ্যে পরিবর্তন ঘটানো সম্ভব। এবং সকলেই তখন মুচকি হেসেছিলেন। শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে শুভেন্দু অধিকারীর মত এবং পথই যে এই বাংলায় পরিবর্তনের আসল ফর্মুলা, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। না, সেটা আমি আপনি বুঝছি বলে নয়, সেটা বুঝছেন এই রাজ্যের ক্ষমতার শীর্ষে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং তিনি যখন সেটা নিয়ে রিঅ্যাক্ট করতে শুরু করছেন, তিনি যখন সেই হিন্দু সনাতনীরা একত্রিত হচ্ছে এবং এই রাজ্যের অবস্থান নিয়ে তারাও এবার আর চুপ করে বসে থাকার মতো জায়গায় নেই, তারাও রিঅ্যাকশন দিচ্ছেন। এই জায়গাটা বুঝে তিনি রিঅ্যাকশন দিচ্ছেন। তখনই বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারীর পথেই কিন্তু বাজিমাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ইস্যুতে রীতিমতো টালমাটাল পরিস্থিতি রয়েছে এবং আমরা তো এটা নিয়ে লাগাতার কথা বলে যাচ্ছি। সেখানে হিন্দু নিপীড়ন, সনাতনীদের উপর নির্যাতন, সেই ছবি, তার সত্যতা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি।
কিন্তু সবথেকে বড় কথা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা প্রথম শ্রেণীর মিডিয়া, যারা সাধারণত সেকুলারিজমের তত্ত্বে এতদিন মুখ বন্ধ করে রাখতো, হিন্দু নিপীড়নের ছবিটা দেখাতে ঠিক পছন্দ করত না, তারাও কিন্তু খোলস ছেড়ে বেরোচ্ছেন এবং তারাও কিন্তু সেটা নিয়ে লাগাতার খবর করছেন, সত্যিটা মানুষের সামনে তুলে আনছেন। ফলে ভীষণভাবে জনমত কিন্তু একত্রিত হচ্ছে। সকলেই আতঙ্কিত হচ্ছেন যে ছবি বাংলাদেশে দেখছি সেটা কি আগামী দিনে পশ্চিমবঙ্গে দেখতে হবে? এবং এই কথাটা আরো ভাবছেন কেননা পশ্চিমবঙ্গেও একই রকমের ঘটনা বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটতে শুরু করেছে। বেলডাঙ্গা বলুন, কালিয়াগঞ্জ বলুন, এরকম একের পর এক ইনসিডেন্ট কিন্তু এই রাজ্যের হিন্দুদের চোখটা খুলে দিচ্ছে। আর সেই জায়গা থেকেই তারা ভাবছেন, তারা অনুধাবন করছেন যে এই রাজ্যের ক্ষমতায় যদি শাসক দলকেই রেখে দেওয়া হয়, তাহলে আগামী দিন কি এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে? এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে এবং রাজনীতিটা খুব ভালোভাবে বোঝা মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটা অনুধাবন করছেন এবং যে কারণে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে এই নিয়ে তিনি কিন্তু রিঅ্যাকশন দিতে শুরু করছেন। বিধানসভার ভাষণে আবার মমতার বিষয় বাংলাদেশ, বিজেপির হিন্দুত্বকে ম্লান করতে কৌশলী মুখ্যমন্ত্রী। হেডলাইন আসছে। অর্থাৎ হিন্দুত্ব নিয়ে সনাতনীদের উপর যে বাংলাদেশে নির্যাতন হচ্ছে, সেটা নিয়ে তিনি কথা বলছেন। এর আগে তিনি বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব কেন্দ্রকে এরকম একটা দিয়েছিলেন। মানে কি বলতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি তিনিই জানেন। কিন্তু যেটার মানেটা মিডিয়া করছে সেটা হচ্ছে যে তিনি কেন্দ্রকে রিকোয়েস্ট করছেন যে রাষ্ট্রপুঞ্জে গিয়ে আপনারা একটা দাবি জানান এবং সেই জায়গা থেকে এই যে হিন্দু নির্যাতন বাংলাদেশে হচ্ছে সেইখানে সেটা থামানোর ব্যবস্থা করুন। এবং এটা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু চূড়ান্ত একটা রিঅ্যাকশন এসেছিল এবং খুব ভালোভাবেই জানেন যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেটা বাস্তবের কোনো ভিত্তি নেই। ভারত এটা নিয়ে পদক্ষেপ নেবে এবং ভারত পদক্ষেপ নিলেই যে রাষ্ট্রপুঞ্জ পদক্ষেপ নিয়ে নেবে এই ধরনের ঘটনা নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন করছেন তার পিছনে নিশ্চিতভাবে কোনো কারণ আছেন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে সেটা রাজনীতির কারণ এবং সেই রাজনীতির কারণ শুভেন্দু অধিকারী। তিনি যে কথাটা বলছেন বাংলার মানুষ সেটা অনুধাবন করছেন। হিন্দু ভোট একত্রিত হচ্ছে এবং তারা এই শাসক দলকে ব্রাত্য করার কথা ভাবছে। সেটা ভেবেই মুখ্যমন্ত্রী কিন্তু এই ধরনের বক্তব্য রাখছেন এবং গতকাল তিনি কি বললেন? ওই কেউ বলছেন বাংলাদেশ থেকে বাংলা, বিহার, ওড়িশা দখল করবেন, সব নিয়ে নেবেন আর আমরা বসে ললিপপ খাবো। এই যে রিঅ্যাকশনটা নিচ্ছেন, সত্যিই যদি বাংলাদেশ ভারতবর্ষকে আক্রমণ করে পশ্চিমবঙ্গকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, বিহার, ওড়িশাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবিক ললিপপ চষা ছাড়া আর কিছুই করার নেই। তিনি কি সিভিক ভলান্টিয়ার নিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবেন? যুদ্ধটা করতে হবে ভারতীয় সরকারকে, ভারতীয় আর্মিকে। কিন্তু সেই জায়গা থেকে তিনি এই মন্তব্য করছেন এবং তারও তীব্র রিঅ্যাকশন আসছে এবং তীব্র রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে হচ্ছে। আর এই যে কথা, সেই কথাটাকে মানুষ কিন্তু আর বাস্তবিকভাবে নিচ্ছে না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে সরাসরি বলছেন যে এখানে পশ্চিমবঙ্গে তো বহু মিনি পাকিস্তান হয়ে আছে। বহু জায়গায় মিনি বাংলাদেশ হয়ে আছে। তিনি যে রোহিঙ্গা ঢোকাচ্ছেন এই নিয়ে সরাসরি আক্রমণ আসছে। মানুষ কিন্তু রিঅ্যাকশন দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা হিন্দু নির্যাতন নিয়ে বলছেন, বাংলাদেশের সনাতনীদের নির্যাতন নিয়ে বলছেন, সেটা যে তার আন্তরিক বক্তব্য এমনটা কিন্তু কেউই মনে করছেন না। বেশিরভাগই মনে করছেন এটার পিছনে সুনির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক আছেন। তিনি ভীত হয়ে পড়েছেন যে হিন্দু ভোট একত্রিত হচ্ছে এবং সত্যি যদি সংখ্যাগুরু ভোট এই রাজ্যে একত্রিত হয়, যে ফর্মুলার কথা শুভেন্দু অধিকারী ভাবছেন, এই রাজ্যে কিন্তু পালাবদল হওয়া সম্ভব। একদম নির্দিষ্ট বিধানসভায় অঙ্ক ধরে একেকটা বিধানসভা আসন ধরে সেই জিনিস কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা আরো বেশি স্পষ্ট করে দিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি গতকাল রিঅ্যাকশন দিতে গিয়ে বলেছেন, আগে ইউনূস সমর্থক সিদ্দিকুল্লাহকে সরান, রোহিঙ্গা মুসলিমদের লালন পালন বন্ধ করুন, মমতার ভূতি চুষবো নাকি বা ললিপপ চুষবো নাকি মন্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দুর। এবং শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন সেই জায়গাগুলো তো ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ, তিনি কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন। তার পিছনেও সুনির্দিষ্ট রাজনীতি আছে। অবভিয়াসলি তিনি রাজনীতির কারবারি। তিনি তো আর লুচি আলুর দম বেচার ফর্মুলা বলবেন না। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিচারিতা বলে তিনি দাবি করছেন সেটা কিন্তু একদম পয়েন্ট ধরে প্রমাণ ধরে তিনি সামনে নিয়ে চলে আসছেন। তিনি কি বলছেন? ইউনূস সমর্থক সিদ্দিকুল্লাহকে সরান ও রোহিঙ্গা মুসলিমদের লালন পালন বন্ধ করুন। পয়েন্ট নাম্বার 1, যখন বাংলাদেশ ইস্যুতে গোটা পশ্চিমবঙ্গ গর্জে উঠছে, সেখানকার সনাতনীদের অত্যাচার নিয়ে তারা কথা বলছে, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু, কি বলছেন? সরাসরি ইউনূস সরকারকে সমর্থন করছেন
বলছেন তিনি সঠিক কাজ করেছেন। অথচ তাকে এখনো সদর্পে সগর্বে নিজের মন্ত্রিসভায় রেখে দিয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় গিয়ে বক্তব্য রাখছেন, সেটা কি রাজনীতি করার জন্য? নাকি সত্যিই তিনি হিন্দুদের পাশে রয়েছেন? সেই জায়গাটা তো প্রশ্নচিহ্ন থেকেই যায়। তিনি বলছেন, শুভেন্দুবাবু বলছেন যে ব্যাপক জনমত তৈরি হয়েছে, হিন্দু জাগছে। তাই ইমেজ বিল্ড আপ এর চেষ্টা। হ্যাঁ? যে কথাটা এর আগেই বললাম যে, যেটা সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে। যে পশ্চিমবঙ্গে কালিয়াগঞ্জ, বেলডাঙ্গা এইসব কাণ্ড যখন হয়, সেখানে যখন হিন্দু নিপীড়ন হয়, তখন যে অ্যাকশন গুলো হয় সেটা কি সত্যিই হিন্দুদের সত্তা রক্ষার জন্য? নাকি এখানে যে তোষণ রাজনীতির অভিযোগ তার বিরুদ্ধে ওঠে, সেটাই এখান থেকে পরিস্ফুট হয়ে যায়? এবং সুমিতবাবু আরেকটা কথা বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, "আমি ললিপপ চুষবো না।" কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে এই বিধানসভায় দাঁড়িয়ে তিনি রেজোলিউশন নিয়ে এসছেন। বিএসএফ কে ধর্ষক বলেছেন। এমনকি বিএসএফ এর যে টাওয়ার তৈরির জন্য ৭২ টা টাওয়ার তৈরির জন্য কেন্দ্র সরকার বারবার আবেদন করছে। এমনকি সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয়েছে। রাজ্য সরকার জমি দিচ্ছে না। কিসের জন্য? তিনি শুভেন্দুবাবু অভিযোগ করছেন যে এটা কিন্তু ওই রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, যারা ভোট ব্যাংকে এই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে, এবং একাধিক উদাহরণ পাওয়া যাচ্ছে। বিভিন্ন রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, বাংলাদেশি জঙ্গিরা ঢুকে যাচ্ছে, তারা হিন্দু নামের ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, রেশন কার্ড পেয়ে যাচ্ছে, সেখান থেকে আধার কার্ড বানিয়ে ফেলছে, এবং এই পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট ব্যাংক হয়ে যাচ্ছে। এই ভোট ব্যাংকটা বানানোর জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্যই কি দেশের এত বড় সর্বনাশ করে দিচ্ছেন? সেই প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারী তুলে দিচ্ছেন। এমনকি যখন ভারতীয় আর্মি কোথাও গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে বা কোন রকম অ্যাকশন নেয়, তাদের সেই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে অব্দি প্রশ্ন তুলে দেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, "আমরা ললিপপ চুষবো।" এবং এখানে সবথেকে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, সেটা শুভেন্দুবাবু তুলে ধরেছেন আরেকটা উদাহরণ দিয়ে। বলছেন যে হঠাৎ করে বিধানসভায় এসছেন মুখ্যমন্ত্রী, কোনো মিনিটসে ছিল না, এবং সেই জায়গা থেকে তিনি একটা ৫-৭ মিনিটের হঠাৎ হঠাৎ করে বক্তব্য রাখছেন। যেটা অ্যাকচুয়ালি অ্যালাও হওয়ার কথা নয়। কিন্তু স্পিকারকেও এক্ষেত্রে তিনি দলদাস বলছেন। সেই স্পিকার সেটা বলার ব্যবস্থা করে দিচ্ছেন, এবং সেটা লাইভ সম্প্রচারের ব্যবস্থা করছেন। সারা ভারতবর্ষের সমস্ত বিধানসভার অধিবেশন লাইভ দেখানো হয়। একমাত্র পশ্চিমবঙ্গে দেখানো হয় না। শুধু মুখ্যমন্ত্রী যখন গরমাগরম কথা বলেন, যখন রাজনীতির কথা বলেন বিধানসভায় দাঁড়িয়ে, তখন সেটাকে টেলিকাস্ট করা হয়। এই অভিযোগ করছেন। এবং সেই বিধানসভার কথা কিন্তু বাইরে আসার কথা নয়। কিন্তু সেটা নিজস্ব ফেসবুকে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে, "দেখো বাবু, এই যে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিপীড়ন হচ্ছে, এর বিরুদ্ধেও আছে। আমি সংখ্যালঘুদের পাশেও আছি, আমি হিন্দুদের পাশেও আছি।" কেননা এই কথাটা এই ১ম মমতার জামানায় বলার দরকার হয়ে পড়ছে। তার কারণ শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন, যে মতটা এবং পথটা নিয়ে এগিয়ে চলছেন, তাতে কিন্তু মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। ওই যে বললাম না যে ২০২৬ এ এত কিছুর পরেও যদি ১৪৮ টা আসন তৃণমূল কংগ্রেস পেয়ে যায় এবং চতুর্থবারের জন্য ক্ষমতায় আসে, তাহলে এই রাজ্যের বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একদম ডিসাইড করে রেখেছেন, যেটুকুনি জমি জায়গা আছে বিক্রি করে দেবেন, বাক্স প্যাঁটরা প্যাক করবেন এবং অন্য রাজ্যে চলে যাবেন। এই পশ্চিমবঙ্গে আর থাকবেন না। কেননা আগামী দিন আর থাকার মতো পরিস্থিতি হবে না। পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে। তাই মানুষ শেষ চেষ্টা হিসেবে কিন্তু ২০২৬ টাকেই দেখছে, এবং মানুষও খুব ভালো করে জানেন ২০২৬ এ যদি বিজেপি এই রাজ্যে কিছু করতে না পারে, তাহলে ২০১৬ র পর যেভাবে বামফ্রন্ট কংগ্রেসকে ছুঁড়ে ফেলেছিল এই বাংলার মানুষ, ঠিক বিজেপিকে সেই একইভাবে ছুঁড়ে ফেলবে। হয়তো কোনো অন্য রাজনৈতিক অপোজিশনের অপশন আসবে। সেটা অন্য দল ভেঙে হতে পারে, সেটা বামফ্রন্ট কংগ্রেসের উজ্জীবন হতে পারে। কিন্তু সেই দলটার ক্ষমতায় আসতে গেলে আরো ১০ থেকে ১৫ টা বছর লাগবে। কিন্তু ততদিনে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। তাই ২০২৬ এর অঙ্কে বিজেপিকেই অনেকেই বেট করছেন। বিজেপির সনাতনী পথটাকেই অনেকে বেট করছেন, এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী যে ফর্মুলাটা বলেছিলেন, তাতেই আস্থা রাখতে চাইছেন। এটা সাময়িকভাবে, প্রাথমিকভাবে অনেকেই হয়তো রিজেক্ট করেছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে, শুভেন্দু অধিকারীর ফর্মুলাটাই যে ফর্মুলা, সেটা খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বুঝে যাচ্ছেন, এবং যে কারণে তিনি হিন্দুদের এগেইনস্ট এ নন, তিনি তোষণকারী নন। এই ইমেজটা বিল্ড আপ এর দরকার হচ্ছে বলে খোদ শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। এবং সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেও সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে শুভেন্দু পথটাই যে পথ, খেলার নাম যে শুভেন্দু, এবং সেই কারণে নিজের চেনা সংখ্যালঘু তোষণের পথ ছেড়ে আমি হিন্দুত্বের সঙ্গেও আছি, আমি হিন্দু সনাতনীদের পাশে থাকতে চাই, এই বার্তাটা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে। সেটা কিন্তু ২০২৬ এর দিকে তাকিয়ে, অর্থাৎ শুভেন্দু ফর্মুলাতে ২০২৬ এর ভোট অঙ্ক কিন্তু এখন থেকেই জমতে শুরু করেছে, এবং যত দিন যাবে তত কিন্তু এই হিন্দু ভোট আরো বেশি করে কনসলিডেট করবে, এবং সেটা ২০২৬ এর জন্য
এই রাজ্যের যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ তাদের মোরালিটি অনেক বেশি বুস্ট করবে। কি বলবেন? সত্যিই কি মুখ্যমন্ত্রী হিন্দু সনাতনীদের পাশে চলে এসেছেন? নাকি শুভেন্দুবাবুর অভিযোগ মতো তিনি ভোট ব্যাংকের রাজনীতি করছেন? আর এই ভোট ব্যাংকের রাজনীতি যদি তিনি সত্যিই করে থাকেন, সেটা কি শুভেন্দু অধিকারীর এই হিন্দু সনাতনীদের এক জায়গায় একত্রিত করার, ইউনাইটেড করার যে প্রচেষ্টা, সেই আতঙ্ক থেকে? নাকি এর পিছনে এসব কিচ্ছু নেই, তিনি মানবতার উদাহরণ হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পথটা নিচ্ছেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।